আজকের পর্বের বিষয় দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের সমাস অধ্যায়। এর আগে কয়েকটি পর্বে তোমাদের কাছে সমাসের কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাস সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছিলাম এবং এই দুটি সমাসের ওপর থেকে প্র্যাকটিসের জন্য বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছিলাম। আজকে মূলত আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস কাকে বলে। তৎপুরুষ সমাসের ডেফিনেশন থেকে আমরা তৎপুরুষ সমাসের যে তিনটি বৈশিষ্ট্য পেলাম সেগুলি জানব, আর সেই সঙ্গে তৎপুরুষ সমাসে পূর্বপদে ব্যবহৃত কর্মকরণ নিমিত্তের বিভক্তি বা অনুসর্গ অনুযায়ী যে ছটি বিভাগ রয়েছে। তোমরা যে বাড়িতে যে লেখকেরই বা যে প্রকাশনেরই তোমরা বই ব্যবহার করো না কেন, মূলত বাংলা ব্যাকরণ, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে বিভক্তি বা অনুসর্গের অনুযায়ী যে ছটি বিভাজন রয়েছে তার অসংখ্য দৃষ্টান্ত দেয়া রয়েছে। এছাড়াও কিন্তু তৎপুরুষ সমাসের আরও কতগুলি বিভাজন রয়েছে। উপপদ তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, না তৎপুরুষ, অনেকগুলি বিভাজন রয়েছে। পরবর্তী পর্বে আমি তোমাদের কাছে তৎপুরুষ সমাসের বাকি অংশটা আলোচনা করব। আজকে মূলত তৎপুরুষ সমাসের বিভাজনের মধ্যে যেটা পূর্বপদে ব্যবহৃত কর্মকরণ নিমিত্তের বিভক্তি বা অনুসর্গ অনুযায়ী যে ছটি বিভাজন রয়েছে সেগুলি তোমাদের কাছে পরিষ্কার করে তুলে ধরব। তাহলে দেখো, আগে আমরা জেনে নিই তৎপুরুষ সমাস বলতে কি বোঝায়। যে সমাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে কর্মকরণ নিমিত্ত বা ইত্যাদি বিভক্তি সংযুক্ত হয়ে রয়েছে বা বিভক্তি স্থানীয় অনুসর্গের ব্যবহার রয়েছে, কিন্তু সমস্ত পদে গিয়ে এই বিভক্তি বা অনুসর্গগুলি লুপ্ত হয় আর সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। তাহলে এই ডেফিনেশন থেকে আমরা তৎপুরুষ সমাসের তিনটে বৈশিষ্ট্য পাই। প্রথম বৈশিষ্ট্যটি একটু দেখে নাও, যে আমরা দেখব ব্যাসবাক্যে পূর্বপদে, ব্যাসবাক্যের মধ্যে পূর্বপদে কর্মকরণ নিমিত্ত ইত্যাদির বিভক্তি ব্যবহৃত হচ্ছে, আবার কখনো এদের বিভক্তি স্থানীয় অনুসর্গের প্রয়োগও লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য তৎপুরুষ সমাসের। এরপর দু নম্বর বৈশিষ্ট্যে আমরা দেখব তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে ব্যবহৃত বিভক্তি বা অনুসর্গ সমাস নিষ্পন্ন হওয়ার পর সমস্ত পদে গিয়ে লোপ পায়। এটা গেল দু নম্বর বৈশিষ্ট্য। আর তিন নম্বর বৈশিষ্ট্য কি না, সমাস নিষ্পন্ন হওয়ার পর সমস্ত পদে আমরা দেখি পরপদের অর্থ প্রাধান্য বজায় থাকে। তাহলে এই যে তৎপুরুষ সমাসের তৃতীয় বৈশিষ্ট্য আমরা পেলাম, যে সমস্ত পদে আমরা দেখি পরপদের অর্থ প্রাধান্য পায়, এই বৈশিষ্ট্যটি কিন্তু এর আগে আরেকটি সমাসের মধ্যেও তোমরা লক্ষ্য করেছিলে, সেটি হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাসের সঙ্গে তৎপুরুষ সমাসের যদি একটি সাদৃশ্য চাওয়া হয়, তাহলে এটি কিন্তু একমাত্র সাদৃশ্য এই দুটি সমাসের মধ্যে। তাহলে আর একবার আমি তোমাদের কাছে তৎপুরুষ সমাসের ডেফিনিশনটা তুলে ধরছি। যে সমাসে আমরা দেখব ব্যাসবাক্যে পূর্বপদে ব্যবহৃত কর্মকরণ ইত্যাদির বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ যেগুলি সমস্ত পদে গিয়ে লুপ্ত হয় এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা তৎপুরুষ সমাস বলি। তাহলে আমরা ডেফিনেশনের মধ্যেই পেয়ে যাচ্ছি যে ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে ব্যবহৃত হয় কর্মকরণ ইত্যাদির অনুসর্গ বা বিভক্তি। এই ভিত্তিতে তৎপুরুষ সমাসকে ছটি ভাগে ভাগ করা হচ্ছে, যথা কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ ও অধিকরণ তৎপুরুষ। আজকে দেখো, তোমাদেরকে মাত্র এই ছটি ভাগেরই আমি দুটি করে দৃষ্টান্ত দিয়ে আলোচনা করছি। এর পরবর্তী পর্বে কিন্তু তৎপুরুষ সমাসের আরও বেশ কিছু বিভাজন রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই তোমাদের দেওয়া হয়েছে কর্মতৎপুরুষ। কর্মতৎপুরুষের ক্ষেত্রে আমরা কি দেখব না, ব্যাসবাক্যে পূর্বপদে কর্মের যে বিভক্তি সংযুক্ত হয়ে আছে সেটি সমস্ত পদে গিয়ে লোপ পাচ্ছে। যেমন দেখো, দেওয়া হয়েছে লোককে দেখানো আর রথকে দেখা। এই দুটি ব্যাসবাক্যে দেখো পূর্বপদ হচ্ছে যথাক্রমে লোক এবং রথ। এদের দুটি পূর্বপদের সঙ্গে কে বিভক্তি, যেটি সাধারণত কর্মকারকের বিভক্তি, সংযুক্ত হয়ে আছে, কিন্তু সমস্ত পদ দেখো লোক দেখানো, এখানে কিন্তু আর কে বিভক্তিটি নেই এবং
তৎপুরুষ সমাসে যে তৃতীয় বৈশিষ্ট্য পেয়েছিলাম দেখানো, লোককে দেখানো না হয়ে অন্য কাউকেও দেখানো হতে পারত। দেখানো পরপদের অর্থ সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে। রথকে দেখা না হয়ে এখানে লোককে দেখাও হতে পারতো বা অন্য কিছুকে দেখা হতে পারতো। তাহলে দেখা এই পরপদের অর্থটা প্রধান হয়ে উঠেছে। দেখো এখানে রথের সঙ্গে যে কে বিভক্তি সংযুক্ত হয়ে আছে দ্বিতীয় দৃষ্টান্তে, সেটি কিন্তু সমস্ত পদে লুপ্ত হয়েছে। এটি গেল কর্ম তৎপুরুষের দৃষ্টান্ত। এরপরে দেখো রয়েছে করণ তৎপুরুষ। করণে সাধারণত অনুসর্গ কি থাকে না দ্বারা, দিয়া, কর্তৃক। এখানে দেখো দুটি দৃষ্টান্তেই আমরা দেখব দ্বারা রয়েছে। যেমন প্রথমে দেওয়া রয়েছে ছায়া দ্বারা ঘেরা, ছায়া ঘেরা, ঢেকি দ্বারা ছাঁটা, ঢেকি ছাঁটা। এখানে দেখো দ্বারা অনুসর্গটি পূর্বপদের সঙ্গে ব্যাসবাক্যে ব্যবহৃত হয়েছে দুটি দৃষ্টান্তেই, এবং সমস্ত পদে সমাস নিষ্পন্ন হওয়ার পর সমস্ত পদে গিয়ে দেখো দ্বারা অনুসর্গ আর নেই, এবং ঘেরা পরপদের অর্থ এখানে প্রাধান্য পেয়েছে, এবং ছাঁটা এই পরপদের অর্থই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে। এরপর দেখো রয়েছে নিমিত্ত তৎপুরুষ। নিমিত্তর ক্ষেত্রে আমরা দেখি জন্য নিমিত্ত অনুসর্গের ব্যবহার। ঠিক একইভাবে আমরা এই দৃষ্টান্তেও এখানে দেখতে পাচ্ছি। দেখো রান্নার নিমিত্ত ঘর রান্নাঘর, বালিকাদের জন্য বিদ্যালয় বালিকা বিদ্যালয়। তাহলে এখানে নিমিত্ত অনুসর্গটি ব্যবহৃত হয়েছে ব্যাসবাক্যে, সমস্ত পদে গিয়ে সেটি লুপ্ত হয়েছে। এবার রান্নার নিমিত্ত ঘর না হয়ে যদি ওটা শয়নের নিমিত্ত ঘর হতো বা পূজার নিমিত্ত ঘর হতো, যে কোনো, তাহলে ঘর এই পরপদের অর্থটাই এখানে প্রাধান্য পাচ্ছে। সমস্ত পদে গিয়ে পরপদের অর্থ প্রাধান্য বজায় থাকছে। এবং বালিকাদের জন্য বিদ্যালয়, বিদ্যালয় এই পরপদের অর্থটাই কিন্তু সমস্ত পদে প্রাধান্য পাচ্ছে, এবং জন্য বা নিমিত্ত যে অনুসর্গটি রয়েছে দেখো সেটি কিন্তু লুপ্ত হয়েছে। এরপর দেখো রয়েছে অপাদান তৎপুরুষ। অপাদানের ক্ষেত্রে আমরা কি পাই? অনেক সময় বিভক্তির প্রয়োগও থাকে, আবার অনেক সময় অনুসর্গ। বেশিরভাগ ক্ষেত্রে অনুসর্গ আমরা দুটো দৃষ্টান্তেই পাচ্ছি। দেখো যে রোগ থেকে মুক্ত রোগমুক্ত, আর সত্য থেকে ভ্রষ্ট সত্যভ্রষ্ট, দুটি দৃষ্টান্তেই আমরা দেখতে পাচ্ছি ব্যাসবাক্যে থেকে অনুসর্গের প্রয়োগ রয়েছে। তাহলে সমস্ত পদে গিয়ে থেকে অনুসর্গগুলির ব্যবহার লুপ্ত হয়েছে, এবং ভ্রষ্ট এই পরপদের অর্থ যেমন প্রাধান্য পেয়েছে, তেমনি দ্বিতীয় উদাহরণে মুক্ত, রোগ থেকে মুক্ত না হয় এটা বিপদ থেকেও মুক্ত, মানে মুক্ত এই পরপদের অর্থটাই এখানে প্রধান। এরপরে দেখো রয়েছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে সম্বন্ধ তৎপুরুষের সম্বন্ধের ক্ষেত্রে আমরা সাধারণত কি পাই? র বা এর বিভক্তির প্রয়োগ। তাহলে এখানে দৃষ্টান্তের মধ্যেও দেখো তাই রয়েছে। কণ্টকের মুকুট, কণ্টক মুকুট। দেখো কণ্টকের পূর্বপদের সঙ্গে যে এর বিভক্তি ব্যাসবাক্যে সংযুক্ত ছিল সেটি কিন্তু সমস্ত পদে গিয়ে লুপ্ত হয়েছে, শুধু কণ্টক হয়েছে, কণ্টক মুকুট। তাহলে কণ্টক মুকুট না হয় এটা স্বর্ণ মুকুটও হতে পারতো, মানে মুকুট এই পরপদের অর্থটাই এখানে প্রধান। আর বিশ্বের স্রষ্টা, তিনি দেখো এখানে বিশ্বের এর বিভক্তি সংযুক্ত হয়েছিল ব্যাসবাক্যে পূর্বপদের সঙ্গে, সেটি সমস্ত পদে গিয়ে লুপ্ত হয়ে শুধু বিশ্ব হয়েছে, এবং স্রষ্টা এই পরপদের অর্থ প্রধান হয়েছে সমস্ত পদে গিয়ে। এরপরে আরেকটি ভাগ রয়েছে অধিকরণ তৎপুরুষ। অধিকরণের ক্ষেত্রে আমরা সাধারণত দেখব এ বিভক্তির প্রয়োগ, এ অন্ত্যস্ত বা তে বিভক্তির প্রয়োগ থাকে। অনুসর্গেরও ব্যবহার থাকে, কিন্তু এখানে আমরা দেখো দুটি যে দৃষ্টান্ত পেয়েছি সেখানে দেখো মূলত রয়েছে এ বিভক্তি। রাতে কানা রাত কানা, জগতে বিখ্যাত জগৎ বিখ্যাত। তাহলে রাত হচ্ছে পূর্বপদ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, এবং সেই এ বিভক্তিটি দেখো রাত কানা সমস্ত পদে গিয়ে লোপ পেয়েছে, এবং রাত কানা না হয়েছে দিন কানা, মানে কানা এই পরপদের অর্থ এখানে প্রধান। আর জগৎ বিখ্যাত, সে বিখ্যাত এই পরপদের অর্থ প্রধান, এবং জগতে পূর্বপদে ব্যাসবাক্যে পূর্বপদে দেখো এ বিভক্তি সংযুক্ত ছিল জগতে পূর্বপদের সঙ্গে, সেটি কিন্তু সমস্ত পদে গিয়ে লুপ্ত হয়েছে। তাহলে এভাবেই আমরা দেখলাম যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্যে পূর্বপদে ব্যবহৃত কর্ম, করণ, নিমিত্ত ইত্যাদির বিভক্তি বা বিভক্তি স্থানীয় অনুসর্গ অনুযায়ী তৎপুরুষ সমাসকে 6টি ভাগে ভাগ করা হচ্ছে এবং তাদের দৃষ্টান্ত। আজ আমরা এতটুকুনি আলোচনা করলাম। এর পরবর্তী পর্বে আমরা তৎপুরুষ সমাসের আরও বেশ কিছু বিভাজন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের
যে কোনো ব্যাকরণ বই তোমরা পড়ো না কেন, সেই বই দেখবে যে এই 6টি তৎপুরুষ সমাসের বিভাগ নিয়ে অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এগুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে যে কোন বিভাগে তোমরা কোন দৃষ্টান্ত পড়ছো। অন্তত মনোযোগ সহকারে যদি সব দৃষ্টান্তগুলো তোমরা একবার রিডিং পড়তে পারো, তাহলে কিন্তু এই সমাসে ব্যাসবাক্য নির্ণয় করা তোমাদের কাছে অনেক সহজ হয়ে উঠবে। ঠিক আছে, আজকে তোমরা তাহলে এতটাই অনুশীলন করো।